স্বৈরাচারী হাসিনার আমলের বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে সকল হত্যাকাণ্ড, গুম, খুনের চিত্র উঠে আসবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে। এই ঘোষণাপত্র অনুযায়ী দেশ পরিচালনার দাবি তুলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণাপত্র নিয়ে ফ্যাসিস্ট বিরোধী সব দলের মধ্যে ঐক্যমত্য থাকতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশ নেয়। মঙ্গলবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সেটি বাস্তবায়নের জন্য এই ঘোষণাপত্র দেয়া হবে। তারা কেন জীবন দিয়েছে, কেন 47 ঘটেছে, 71 ঘটেছে, 90 ঘটেছে, তারপর আবার 24-এ এসে কেন 2000 জনকে জীবন দিতে হলো, এবং তারা কোন আকাঙ্ক্ষা ধারণ করে, কোন স্বপ্ন লালন করে তারা জীবন বিলিয়ে দিয়েছে। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে, সেই চিত্রও থাকবে ঘোষণাপত্রে। হাসিনার শাসনামলের পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়সহ গুম খুনের বিষয় থাকবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে দেশ পরিচালনার দাবি তুলবে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। আমাদের ঐতিহাসিক যে সংগ্রামগুলো আছে, 47, 71, প্রত্যেকটা সংগ্রামের আমাদের চাওয়া কি ছিল, সেগুলো কিভাবে বেহাত হলো, সেই বেহাত হওয়ার জায়গা থেকে মানুষ কেন সংক্ষুব্ধ হলো, গুম খুন, ভোটাধিকারহীনতা, প্রত্যেকটা বিষয়কেই অ্যাড্রেস করে এবং সামনের দিনে মানুষের চাওয়ার জায়গা কি। এই ঘোষণাপত্র আরো আগে আসা উচিত ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমনভাবে তৈরি হবে যেন এটা বাংলাদেশের গণমানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে রিফ্লেকশন করে এবং এটা যেন তরুণ ছাত্র জনতার যারা স্যাক্রিফাইস করেছে জুলাই আগস্ট বিপ্লবে, তাদের ইচ্ছা এবং তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা যেন এই প্রক্লেমেশনে রিফ্লেকশন হয়। সেই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিবাদের দোষর আছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবিও তুলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের পুলিশি হয়রানি বন্ধে বিশেষ সেল গঠন করছে আইন মন্ত্রণালয়। 7 দিনের মধ্যে কাজ শুরু করবে এই সেল। সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে সহায়তা অনুষ্ঠানে এ ঘোষণা দেন উপদেষ্টারা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া আর্থিক সহায়তা গ্রহণ করতে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই পুলিশ ও আইনি হয়রানি অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। গণহত্যাকারীদের বিচার করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী নেতারা। বলেন, বিচার না হলে সরকার ও ছাত্ররা ব্যর্থ হবে। কিন্তু এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা। এই একটা জায়গায় যদি আমরা সফল না হই, দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিনকে উপেক্ষা করতে পারবো না। জুলাই গণহত্যা বিচারে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করে উপদেষ্টারা জানান, এদেশেই শেখ হাসিনার বিচার হবে। হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা, এই বিচার হতেই হবে বাংলাদেশের মাটিতে। উপায় হবে বিচার, আরেকটা বড় উপায় হবে এই দেশটা যদি সত্যিকার অর্থে যে জন্য আপনাদের পরিবারের শহীদেরা প্রাণ দিয়েছেন, সেই লক্ষ্যে আমরা নিয়ে যাওয়ার অন্তত যাত্রাটুকু শুরু করতে পারি। আইন উপদেষ্টা জানান, ফয়দা হাসিলের জন্য একটি পক্ষ যাকে তাকে আসামি করে মামলা করছে, এতে বিচার প্রক্রিয়া বিতর্কিত হচ্ছে। বিচারের প্রত্যাশা এটা কিন্তু ব্যবসা হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগাল একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দেব। পরে 77 জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপদেষ্টারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পাশে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার পর সেখানে নতুন করে আঁকা হলো গ্রাফিতি। এরপর চলে জুতা নিক্ষেপ কর্মসূচি।
দুপুরে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কর্মসূচি পালন করেন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘৃণা স্তম্ভ থেকে শেখ হাসিনার আগের গ্রাফিতি মোছার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। বলেন, শেখ হাসিনা একজন খুনি, তাকে দ্রুত দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। সাবেক সরকার প্রধানের অত্যাচার নিপীড়নের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার হয়ে না ওঠে সেই বার্তাও দেয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। শেখ হাসিনার আমলে তো অবশ্যই আওয়ামী লীগের লোকজনই এটা আসছে, ছাত্রলীগের যারা তাদের এক মাসে মুজিববাদ করছে, এক মাসে শেখ হাসিনাবাদ তারা করেছে। এই শেখ হাসিনার এই ছবিতে জোতা মারতে এসেছি এবং জোতা, ঝাড়ু এবং থুতো নিক্ষেপ করেছি আমরা, যে গ্যারাপিস্টে এবং পচা ডিম মারা হয়েছে। মতপার্থক্য থাকলেও দেশের ক্ষতি যেন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশকে দ্রুত নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনতে হবে। বিকেলে নীলফামারীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত স্থানীয় বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের সঙ্গে পরিবারের জন্য তৈরি বাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে লন্ডন থেকে যোগ দেন তারেক রহমান। আরও বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে বাংলাদেশকে নিরাপদ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে। বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, মতের মিল না থাকলেও দেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু করা যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে, যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয় এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল, তাই সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, এর আগের 3 নির্বাচনের ক্ষেত্রে কমিশন নানা ধরনের চাপে ছিল, তবে এবার সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। সভায় আগামী 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানান সিইসি। আমরা তো আর বাদ দিতে পারবো না। সরকার এটা বিধান যেটা আছে আইনের, সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে তাহলে তার করে রেজিস্ট্রেশন দেওয়া যায় না, সেটা একটা আছে। আর কোর্ট যদি বলে সেটা আছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। রাষ্ট্রীয় অতিথি ভবনের বাইরে রাত 9:15টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। থ্যাংক ইউ। আমরা টেক্সটটা দিয়ে দিব। ব্রিফিং করছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। চলে যাচ্ছি পরের খবরটিতে। সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমার কথা থাকলেও আজ হয়নি। আগামীকাল বিকেল 5টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। পাশাপাশি সংগ্রহ করা আলামত বিদেশে পরীক্ষার জন্য পাঠানোর কথাও জানান সচিব। এর আগে রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ প্রতিবেদন জমার কথা জানানো হয়েছিল। এদিকে আজ থেকে সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়ার কথা থাকলেও সীমিত সংখ্যায় সাংবাদিক প্রবেশ করতে পেরেছেন। এতে সংবাদ সংগ্রহের কাজ অনেকটাই বাধাগ্রস্ত হয়।
কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসবো, বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত। ব্যাংক খাতে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের প্রকৃত চিত্র উঠে আসে এবছর। জনগণ জানতে পারে জমি দখলের মতো ব্যাংক দখলে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার পাশাপাশি খোদ কেন্দ্রীয় ব্যাংকের মদতের তথ্য। এছাড়া ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির মধ্যেই দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সরবরাহে নতুন টাকা ছাপায় বাংলাদেশ ব্যাংক। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে স্থিতিশীল রাজনীতি ও কঠোর নজরদারি প্রয়োজন। ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে ৩.৫ লাখ কোটি টাকা। তবে ঝুঁকিপূর্ণ ঋণ আরও অনেক বেশি। এস আলম সহ কয়েকটি লুটেরা গোষ্ঠীর প্রভাবে বছরের শুরুতেই ব্যাংকের নাজুক অবস্থা অনুমান করা যাচ্ছিল। ৫ আগস্টের পর এসব গ্রুপকে অনিয়মের সুযোগ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তাদের পদত্যাগের দাবি ওঠে। এমন অবস্থায় আত্মগোপনে চলে যান সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। একটা রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে গভর্নর সাহেব স্টেপ ডাউন করতে পারেন, ফিজিক্যাল থাকবেন স্টেপ ডাউন করলে, সেটা না করে উনি নাই। এটা ডেফিনেটলি বাইরের বিশ্বে বিশেষ করে একটা বিরাট প্রশ্নের সামনে হয় এবং আমরা অ্যাজ এ নেশন, অ্যাজ এ ইন্ডাস্ট্রি আমরা মানুষের কাছে লজ্জায় পড়ি। আগস্টের মাঝামাঝি অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ব্যাংক খাত দখলমুক্ত করার উদ্যোগ নেন তিনি। 11টি বেসরকারি ব্যাংকের বোর্ড ভেঙে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এমডি অপসারণ সহ নতুন পর্ষদ গঠিত হয় 6 রাষ্ট্রীয় ব্যাংকেও। নতুন গভর্নর জানান 15 বছরে দুর্নীতি, অনিয়ম, লুটপাট ও অর্থ পাচারে দুর্বল হয়েছে ডজন খানেক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এমন তথ্যের পর ওই ব্যাংকগুলোতে নগদ টাকা উত্তোলনের চাপ বাড়ে। এমন পরিস্থিতিতে তারল্য সংকটে পড়া 6 ব্যাংকে 22,500 কোটি টাকা ছাপিয়ে দিতে বাধ্য হয় বাংলাদেশ ব্যাংক। একটা তো ভালো দিক যে টাকা দিয়ে আপাতত ব্যাংকরাপ্টসি থেকে ব্যাংকগুলোকে রক্ষা করলো, কারণ ব্যাংকগুলো যদি একটার পর একটা ব্যাংকরাপ্ট হয়ে যেত তাহলে একটা ডমিনো এফেক্ট হতো এবং পুরো কনফিডেন্স ব্যাংকিং সেক্টরে শ্যাকলড হয়ে যেত, তখন আরও ভয়ঙ্কর বিপদ নেমে আসতো। বছরের শেষ দিকে ডলারের বাজার আবারও অস্থির হয়ে ওঠে। অনিয়মের অভিযোগ ওঠে বেশ কিছু ব্যাংকের বিরুদ্ধে। এদিকে ব্যাংক খাত সংস্কার ও পাচারের অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হলেও ধীরগতিতে সংস্কার হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।